রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। সকালেও পাল্টায়নি সেই চিত্র। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব জায়গায় পড়েছে নেতিবাচক প্রভাব। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার এক সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। আমরা যারা তেল নেই প্রতিদিন ইউজ করি, 300-500 টাকার তেল দিলে আমাদের প্রতিদিন লাইনে আসতে হচ্ছে। এর জন্য যানজটটা বাড়তেছে। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। ইন্টারন্যাশনালের সমস্যা হলে তো আমাদের সমস্যা হবে, এই জন্য কোনো কমান্স নাই। এভরিথিং ইজ ওকে। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতেও ক্রেতাদের দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতেই তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয়ায় গ্রাহকদের চাহিদা মিটছে না। পাম্পগুলোতে ডিজেল মিললেও চাহিদার তুলনায় কম। ডিপো থেকে তেল সরবরাহ না করায় বন্ধ রয়েছে নগরীর বেশ কয়েকটি পাম্প। দিনাজপুর এবং লালমনিরহাটেও একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হয় এমন পরিস্থিতি। সরকার বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু এখানে এসে দেখে আমরা তেল পাচ্ছি না। 200 টাকা দিচ্ছে, কোথাও কোথাও 500 টাকা দিচ্ছে, আর যেখানে মানে অনেক লম্বা লাইন। সমাধান কি হবে না? আমরা এইভাবে দাঁড়ায় তেল নেবো, 200 টাকা তেল দিবে, 500 টাকা দিচ্ছে না, 200 টাকা তেল দিয়ে করা টাকায় চলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয়। চলমান যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে ঈদের আগেও 2 দফা বৈঠক হয় মন্ত্রিসভায়। সে সময় তেল রেশনিং সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি আর পাম্পে তেলের সংকট নিয়ে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের কথা ছিল এই বৈঠকে। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় 90 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায় বিইআরসি। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। একথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের আশা, সরকারের গৃহীত পদক্ষেপে কোনো সংকট তৈরি হবে না। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি সরকারের মধ্যে একটি চাপ সৃষ্টি করেছে। সংকট মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহ্বান জানান জহিরুদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, দাম বাড়বে ভেবে কোনো পাম্প মালিক তেল মজুত করার চেষ্টা করছেন। সরকার বিষয়টি দেখছে বলেও জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলের অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ নেই। ব্লাড ব্যাংকে পাওয়া যায়নি চিকিৎসক। এছাড়া পাওয়া যায় আরও নানা অনিয়ম। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া চানখারপুলের 5টি প্রতিষ্ঠানে অভিযানের পর 3টি বন্ধ ঘোষণা এবং একটিকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, রাজধানীর ঢাকা মেডিকেল এলাকায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। যাচ্ছি তার কাছে। মিসবা, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে জানতে চাই, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সাথে সাথে? সকাল থেকে এ পর্যন্ত নিয়ে চানখারপুর এলাকার 5টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 3টিকে বন্ধ করে দেওয়া হয়েছে আর একটি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে।
এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম আছে। গত 3 দিন আগে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে অভিযান চলবে। গতকালকে এই এলাকায় স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের টিম এসেছে, তারপরও কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এই দল। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের মাত্রা এতটাই বেশি যে তারা এখান থেকে আর বেরিয়ে হতে পারছেন না। এই প্রতিষ্ঠান যেটির নাম হেলথ এইড, ঢাকা মেডিকেলের ঠিক বিপরীত পাশে, এখানে আমরা এসেছিলাম এখন থেকে 1 ঘন্টা আগে। সেখানে এসে দেখেছিলাম যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী সেখান থেকে রোগী এখানে এনেছেন। প্রতি রোগীতে তিনি 150 টাকা করে কমিশন পান। এই হাসপাতাল এরকম সরকারি হাসপাতালের কর্মচারী অথবা তাদের যে দালাল আছে সেই দালালদের মাধ্যমে এখানে রোগীগুলো ভাগিয়ে আনে। পাশাপাশি একজন রোগী পেয়েছি তাকে ইসিজি করার জন্য আনা হয়েছে ঢাকা মেডিকেল থেকে। তো আমাদের উপস্থিত টের পেয়ে যিনি ইসিজি করাবেন তিনিও সটকে পড়েছেন। সেই রোগী বুকের ব্যথায় কাতরাচ্ছিলেন। পরবর্তীতে তারা এটি কি করেছেন, যেহেতু অভিযান চলছে আমরা পাশের প্রতিষ্ঠানে গিয়েছিলাম। আর এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের যে টিম এসেছে, এখানে আসলে বহু ধরনের অনিয়ম পাওয়া গেছে 5টি প্রতিষ্ঠানেই। অর্থাৎ তারা যে ল্যাব রিপোর্ট দিয়েছে, ল্যাব রিপোর্টগুলোতে চিকিৎসকের স্বাক্ষর বিভিন্ন ধরনের, অর্থাৎ এক এক দিন এক এক মতো করে স্বাক্ষর দেওয়া হয়েছে। যে চিকিৎসক তিনি উপস্থিত নেই কিন্তু তার নামে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আবার স্বাক্ষর দেন এই হাসপাতালের কর্মচারীরা চিকিৎসকের হয়ে। ফলে রিপোর্টগুলো আসলে কেমন হয় বা রোগীরা আসলে কতটুকু অথেন্টিক রিপোর্ট পান সেটি নিয়ে আসলে প্রশ্ন। আর এই চানখারপুল এলাকার যত হাসপাতাল, ডায়াগনস্টিক কিংবা ব্লাড ব্যাংক আছে সবই আসলে ঢাকা মেডিকেল কেন্দ্রিক। ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে তারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে থাকেন। এখানে অনেক রোগী দেখা যাচ্ছে যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন, একেবারে দরিদ্র রোগী, তারা আসলে এখানে প্রতারণার শিকার। একজন রোগীকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করে দিয়েছিল। তেমন একজন রোগীকে আমরা দেখলাম, সেই রোগীকেও এখানে ফুসলিয়ে আনা হয়েছে যে এখানে টেস্টগুলো দ্রুত সময়ের মধ্যে হবে। অর্থাৎ এমন অনেক ধরনের অনিয়ম এই প্রতিষ্ঠানগুলোতে দিনের পর দিন হয়ে আসছে। তবে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে হাসপাতাল, ডায়াগনস্টিক এবং ব্লাড ব্যাংক সহ বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 19,000, অথচ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা 50 জনেরও কম। এত কম কর্মকর্তাদের এতগুলো প্রতিষ্ঠানকে কিভাবে তদারক করা সম্ভব সেটি আসলে বড় প্রশ্ন। মিসবাহ, দেখছিলাম আমরা সরাসরি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই ডাক টিকিট উন্মোচন করেন তিনি। এ সময় বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সৌধটি। 1971 সালের 26 মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়াতে সক্ষম হয় বাংলার বীর সন্তানরা, যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। সেই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে রাত পোহালেই 56তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলের ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকে, আমাদের রাস্তায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব।
যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের এই প্রধান ফটক। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নিস্তব্ধ এক রাত, যেই রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। বিস্তারিত তাজনুর ইসলামের রিপোর্টে। 25 মার্চ 1971, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের উপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করে বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। লাশের স্তূপ বলতে যা বোঝায় সেরকমই। তাহলে গোটা 25 লাশ আছে, সেখানে আমাদের বন্ধুর হেলালুর রহমান চিশতির লাশও ছিল। ওখান দিয়ে একটা রাস্তা ছিল তখন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া, ব্রিটিশ কাউন্সিল মাছ দিয়ে সলিমুল্লাহ হলে যাওয়া। ব্রিটিশ কাউন্সিলে 8 জন পুলিশ ছিল, 8 জন পুলিশকে হত্যা করেছে। ওদের কিন্তু কবর ব্রিটিশ কাউন্সিলের ভিতরে আছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে শহর, প্রজন্ম, জীবনের গতি। কিন্তু সেই স্মৃতির গভীরতা কি হারিয়ে গেছে? মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অসামান্য গ্রন্থ 266 দিনের স্বাধীনতা, নিজের লেখা বইটি এখনও উল্টে পাল্টে স্মৃতি হাতড়ান বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদির। বয়সের ভারে খানিক ঝাপসা হয়েছে স্মৃতির ভাণ্ডার, মানুষপটে তবুও জলজলে 25 মার্চের কাল রাত। আমি সমস্ত ঢাকা টাউনের বিভিন্ন ইউনিয়নে যে এই ব্যারিকেড সৃষ্টি করার জন্যে সবাইকে অনুরোধ করার পরে রাজাবাগের পুলিশ লাইনের কাছে এসেছি। তখন আর কি পাকিস্তান আর্মিরা ফায়ারিং শুরু করলো। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে? এখানে আমরা আসলে ওই যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের কথাটা মনে হয়, সেই সময়কার স্মৃতিগুলো মনে হয়। আর কত তখন মানুষ কত মানে সংগ্রামীভাবে মানে মরবো বাঁচবো সেই ভাবনা করেনি, যুদ্ধে নামাইছে আমরা দেশটা স্বাধীন করব। আসলে একটা মনটা আবেগী হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা তো অবশ্যই বাসায় সবসময় মুক্তিযুদ্ধের কথা বলা হয়, বলি, যারা স্টাডিও করে। ছাত্র সমাজ ছিল অগ্রগামী, তারা সচেতন এবং দেশের সব কিছু তারা বুঝতো। এই জন্যই তারাই সংগঠিত করেছে পুরো আমাদের দেশের কৃষককে, শ্রমিককে, জনতাকে। 25 মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু দায় থেকে যায় ইতিহাসের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 4000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবন আর ছিনতাইকারীদের আস্তানা। অর্থনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলাতেও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউই দেখার জন্য নেই। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? তানভীর সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিকে সেই গল্পই থাকছে। কিছু টুকাই পুলাই পান আইসা গাম খায় আর এইগুলা সব খুইলা নিয়ে যায় নিজের মন মতো। কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই, মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে। তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হইতেছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের 2 পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে।
5-6 জন করে একটা গ্রুপ উৎপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়, বাস যায়, ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠেক দিয়ে নিয়ে নেয়। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে গ্রাম, সব গ্রাম এইগুলা। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আমারে বলতেছে গাড়ি তোর নামে জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব, ওই ছিনতাই গাড়ি নিয়ে আমরা ভার মাইরে গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা দৌড় মারছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না, গুড়ার না, এটা রাখছি অনেকদিন দেখতো স্যার, অনেকগুলো তো স্যার বলছে না, এখন বললে তো আর রাখলাম না। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মাদক ছিনতাইকারীর একটা আবাসস্থল তৈরি হয়েছে। আমরা চেষ্টা করি এই জিনিসগুলি, কারণ এই জায়গাগুলিতে এমন একটা গুপচির মতো অবস্থা হয়েছে যে অনেক নিচের দিকে চলে গেছে, অনেক সিঁড়ি আছে, এগুলি অনেক সময় কভার করা যায় না। এখানে মাদক সেবীরা আসে। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, জনগণ যদি আমাদেরকে সহায়তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদের কাজে এগিয়ে না আসে, একটা পরিস্থিতি যদি তৈরি করে না দেয়, তাহলে পুলিশিং করাটা সত্যিই কঠিন। এদিকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করলেন এটি এখন অপরাধীদের দখলে। এ নিয়ে সংশ্লিষ্টদের কয়েক দফা চিঠি দেওয়া হলেও পরিস্থিতি একই। অপরাধ প্রবণ এলাকা হয়ে গেছে এটা। এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি, বাট যেহেতু এই বিষয়টা আমাদের না, আমরা আমাদের এন্ডে যেটা করার আমরা প্রজেক্ট অফিসকে জানিয়েছি এইটা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত এই প্রকল্প এবং এর নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সব পক্ষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হয় সম্মেলনটি। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। দুদিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিল ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনের ওয়ার্কিং সেশন। আয়োজক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য। মেলানিয়ার আমন্ত্রণে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডাক্তার জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality healthcare for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life.
বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যৎ গঠনেও কাজ করছে বাংলাদেশ। In closing, I express my heartfelt gratitude to the Madam First Lady of the United States. দুদিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মিণীরা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক, যেখানে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝেই ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানে ঘটল ১২ জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৩ জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলের মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। প্রকাশিত হয়েছে ভিডিও ফুটেজ। এই হামলার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বহু দূর থেকে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। সাথে সাথে জরুরি বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সফল হয় ফায়ার সার্ভিস। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এই হামলায় কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩টি ব্যাটালিয়ন থেকে প্রায় ৩,০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী ২৫০০ মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৩টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় ৩,০০০। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র ১৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ২৫০০ মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ৫০,০০০ মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনায় আদৌ কোনো অগ্রগতি হয়েছে নাকি শুধুই কথার কথা বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে ট্রাম্পের সাথে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে তেহরানের শীর্ষ কর্তারা। এমনকি ইরানের কোনো প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন সেই বিষয়েও কোনো স্পষ্ট তথ্যও দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ফলে যাদের সাথে হচ্ছে ওয়াশিংটনের মধ্যস্থতা, সত্যি কি ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে তাদের? উঠেছে এমন প্রশ্ন।
ইরানে অভিযান শুরুর পর থেকেই এই মিশনের লক্ষ্য উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে অস্পষ্ট অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কখনো ইরানের শীর্ষ নেতাদের হত্যা, আবার কখনো দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করাকে অভিযানের মূল উদ্দেশ্য আখ্যা দেন তিনি। এমনকি হরমুজকে ঘিরে ইরানি সামরিক অবস্থানকে ধ্বংস করাও তার লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যেই তেহরানের সাথে আলোচনার প্রস্তাব এবং সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন দাবিতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সেই রহস্য যেন আরো বাড়ল ট্রাম্পের নতুন বক্তব্যে। মঙ্গলবার সাংবাদিকদের জানালেন তাকে বেশ দামি উপহার পাঠিয়েছে ইরান। হরমুজ প্রণালীর সাথে সম্পৃক্ত তেল গ্যাস সংক্রান্ত এই উপহার কি এবং কারা সেটি পাঠিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি ট্রাম্প। গতকাল তারা এমন একটা কাজ করেছে যা ছিল অসাধারণ। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং উপহারটা আজ এসে পৌঁছেছে। এটা ছিল অনেক বড় একটা উপহার যার মূল্য বিপুল। তবে উপহারটা কি এখনই আমি সেটি আপনাদের বলবো না। এদিন আবারও ইরানের সাথে ইতিবাচক চুক্তির ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি ইরানি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করতে আগ্রহী। ট্রাম্পের আলোচনার দাবি শুরু থেকে অস্বীকার করে আসছে ইরানের বর্তমান সরকার। তুলেছে ভুয়া খবর ছড়ানোর অভিযোগও। ট্রাম্পও ইরানি প্রতিনিধিদের পরিচয় নিয়ে মুখে কুলু পেটেছেন। তার দাবি একটাই, কথা হচ্ছে সঠিক ব্যক্তিদের সাথে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মার্কিন কর্মকর্তারা মূলত কথা বলছে কাদের সাথে? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী কারা এই সঠিক ব্যক্তি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি যুদ্ধের মধ্যে ইরান সরকারের ভেতরেই জন্ম নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী, যারা গোপনে যুক্তরাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে ইরানে সরকার পতনের ফন্দি আঁটছে? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অবিলম্বে কার্যকরভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রুহুল কুদ্দুস কাজল কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা হিসেবে এটা একটা সাংবিধানিক পদ এবং আমি মনে করি এটা অত্যন্ত একটা গুরুদায়িত্ব এবং এই গুরুদায়িত্ব পালনের এমন একটা সময় আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে যে সময় 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব পরবর্তী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং তিনি তার ইতিমধ্যেকার স্বল্প সময়ের মাধ্যমে তিনি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করেছেন। সুতরাং সেই প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদেরকে চলতে গেলে রাষ্ট্রকে সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন কোনোভাবেই রাষ্ট্রের স্বার্থ কোনো কারণে বিঘ্নিত না হয়, রাষ্ট্রের কোনো হানি না হয়। এবং সেটা করার ক্ষেত্রে আমার দীর্ঘদিনভাবে নিজেকে গড়ে তোলার যে সততার ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে গড়ে তুলেছি, সেটা সর্বোচ্চ প্রয়োগ হবে আমার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমি আপনারা যারা সংবাদকর্মী আছেন, আমি আপনাদের সহযোগিতা চাইব। কারণ অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন অপতথ্য যেন কোনো কারণে আমাদের গ্রাস না করতে পারে। বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা অনেকাংশে কমে যায়। আমাদের কার্যক্রমের মাধ্যমে এই আস্থা যেন ফিরে আসে, সেটিও আমাদের অন্যতম লক্ষ্য হবে। যেন মানুষ মনে করে যে না, অন্তত ন্যায় বিচার প্রাপ্তির যে জায়গা দেশের সর্বোচ্চ আদালত এবং আদালত, তার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাটা অন্যতম কাজ হবে আমার। এই প্রশ্নটা আমার কাছে করাটা খুবই বিব্রতকর, কারণ আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না। নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার, রাষ্ট্র, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, অবশ্যই সেটা প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয়। তবে যে কথাটি আপনি ভিন্নতা যেমন বললেন, সেটার ক্ষেত্রে একটা আশাপ্রদ কথা হচ্ছে যে আমি অ্যাটর্নি জেনারেলের পূর্ববর্তী অ্যাটর্নি জেনারেল কিন্তু বর্তমানে আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 5ই আগস্টের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব পালন করেছেন এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি যে যা দেখেছেন, তার কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই কি বলবো মানে জল করছেন। সুতরাং আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং তার কার্যক্রমের সঙ্গে আমার সহযোগিতা, আমার মনে হয় যে মানুষের যে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে আমরা কাজ করতে সক্ষম হব। বিচারপ্রার্থী জনগণের জন্য কি কি করবেন বা কি পরিকল্পনা নিয়েছেন? আমি বিচারপ্রার্থী মানুষের জন্য একটাই কথা বলবো
যে আদালতের প্রতি আস্থা যেমন আপনাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা পালন করতে হবে। আমি কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছি পরপর 3 বার। আমি সারা দেশের আইনজীবীদের দ্বারা নির্বাচিত বার কাউন্সিলের সদস্য। মানুষের যেটা মূল সমস্যা হচ্ছে যে মানুষের এক ধরনের শ্রেণীর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। আমি আপনাদের মাধ্যমে সাধারণ বিচারপ্রার্থী মানুষদেরকে বলবো, আপনি শুধুমাত্র আপনার সংশ্লিষ্ট আইনজীবীকে তার প্রাপ্য ফিস দিবেন। কোনো আইনজীবী কিংবা আইনজীবী আদালত সংক্রান্ত কোনো ব্যক্তি যদি আপনাকে আগেই বলে থাকে যে আপনাকে এই আদেশটি আনিয়ে দিব, তাহলে মনে করবেন তিনি আইনের দৃষ্টিতে আইনগতভাবে তিনি একজন টাউট। মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে 119 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক। বুধবার মামলাটি তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ এই আবেদন করেন। আসামির উপস্থিতিতে এই সংক্রান্ত আবেদনের উপর শুনানির জন্য আগামী 9 এপ্রিল ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন থানার মানব পাচার সংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজ বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেছে ছোট ভাইয়ের। সকালে উপজেলার চতুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2 ভাই ডাক্তার গোলাম কবির ও হুমায়ুন কবিরের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পৈতৃক জমির গাঁজ বিক্রি নিয়ে সকালে 2 ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই গোলাম কবির ছোট ভাই হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। পরে স্থানীয়রা গোলাম কবিরকে ধরে পিটুনি দেয়, ভাঙচুর করা হয় তার বাড়ি ও গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম কবিরকে আটক করে থানায় নেওয়া হয়। এইখানে যে গাছ আছে ওনাদের জমিতে, সেই গাছ কাটা নিয়ে উনি চলে আসছে তার গাড়ি নিয়ে, সাথে তার শর্টগান দিয়ে, সেই শর্টগান দিয়ে তাকে গুলি করছে। এটা হচ্ছে এখানকার ঘটনা এবং ঘটনাস্থলেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 3 জন। সকালে বিওসি মোড়ে রাজমহল সিনেমা হলের সামনেই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ড্রাইভার বাবুল দে এবং ফল ব্যবসায়ী রঞ্জিত ধর। হাইওয়ে পুলিশ জানায় সড়কে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল ব্যাটারি চালিত রিকশাটি। এ সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সারা দেশেই আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়। সরকার উঠে পড়ে লাগে বাজার নিয়ন্ত্রণে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উচ্চ পর্যায় থেকে শুরু হয় বাজার মনিটরিং সহ কত কিছু। কিন্তু শেষ বিদায়ের প্রয়োজনীয় সবকিছুর দাম যে নীরবেই বাড়ছে, সেই খবর কতজন রাখছেন? মৃত্যুর পর বিদায় বেলায় খরচ কতটা বাড়ল, সেই খবর জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। বংশ পরম্পরায় মুসলিম মরদেহ দাফনের জন্য কবর খনন করেন বরিশালের আব্দুস সালাম। পিতার হাত ধরে এ কাজে তিনি, সঙ্গী ছোট ভাই ও নিঃসন্তান। কবর খনন ও মরদেহ দাফন বাবদ পারিশ্রমিক 500 টাকা থেকে শুরু হয়ে এখন ঠেকেছে 3500-এ। আমি যাওয়ার পরে আমার আবার লোকজন বাড়িয়ে গেছে, আব্বা একলা করছে, আর আমার লোক আবার 3 জন হয়ে গেছে। কারণ সেক্ষেত্রে আমার একটু খরচা বাড়িয়ে গেছে, বাসের দামও দিনে দিন বাড়িয়ে গেছে, ওগুলার দামও বাড়ছে। আর না কি করবো, কারণ আমারও এদিকে একটু বাড়াইছে। দাফন কাফনে প্রয়োজনীয় বাঁশ, হোগলা, সাদা কাপড় সবকিছুরই দাম দিন দিন বাড়ছে। আর গোরস্থানে দাফনের জন্য নির্ধারিত জায়গার পরিমাণ কমছে। কবরের জন্য 7.5 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের জমির দাম ছাড়িয়েছে লাখ টাকা। ক্রয়কৃত জমিতে পরবর্তীতে পরিবারের কোনো সদস্যকে দাফন করতেও গুনতে হয় 5000 টাকা। প্রথম ছিল 8 ফিট বাই 4 ফিট, এরপর দিয়েছে 7.5 ফিট বাই 4 ফিট, এই একটা গোরস্থানের মাপ আর কি। দাফনের মানে জায়গা একদম সীমিত, মানে বিক্রি করার জায়গা তো এখানে নাই। কাপড়ের দাম তো বাড়িয়ে গেছে। একটা কাপড় আগে কিনতে কত 15 টাকা 10 টাকা গজ, আর এখন একটা কাপড় কেনা লাগে প্রায় 100 টাকা 150 টাকা গজ।
সনাতন ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ঘি, চন্দন, ফুল ফল সহ দরকার হয় অন্তত ২০ ধরনের সামগ্রী। বাজারে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী। কয়েক বছর আগেও সর্বোচ্চ ৫,০০০ টাকায় যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতো, সেখানে এখন খরচ হয় ১৫,০০০ টাকা। আছে পুরোহিতগণের সম্মানীয়। ১০ বছর আগে মনে করুন যে সর্বকিছু নিয়ে ২ থেকে ৩,০০০ টাকায় পারত। আর এখন একটা লোক যদি গত হয়, একটা লোক চলে গেলে এক ছেলে যদি থাকে, তাতে নিষেধ সংখ্যা ১০ থেকে ১২,০০০ টাকা ব্যয় হয়। যেভাবে মালের দাম বাড়তেছে সব কিছুই তো বাড়তে। আমরা একটা ইট যদি আমরা উন্নয়নের জন্য যদি কাজের জন্য একটা ইট কিনতে যাই, আগে ইট ছিল ৬ টাকা প্রতি ইট, এখন একটা ইট কিনতে গেলে ১১ টাকা করে কেনা লাগে। নির্দিষ্ট কফিনে দাফন করা হয় যীশু খ্রিস্টের অনুসারীদের। কাঠের দাম বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত খরচ হচ্ছে কফিন তৈরিতেও। সাধারণ একটি কফিন প্রস্তুত করতে ব্যয় হয় ৭,০০০ টাকা। সাদা কাপড়, ওই লোয়া টোয়া সব নিয়ে এবং আনুষঙ্গিক কোনো কিছু খরচ থাকে, মানে যারা এগুলো তৈরি করে তাদের চা নাস্তার জন্য সামথিং কিছু খরচ হয়। মৃত্যু চিরন্তন সত্য, কারো স্বাভাবিক, কারো ভাগ্যে জোটে অস্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন, শেষ বিদায়ের খরচ কিন্তু বাড়ছে। তাই নিত্যপণ্যের বাজারের পাশাপাশি এই দিকটাতেও সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন ধর্মীয় চিন্তাবিদরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।